আজ বেশ বহু বছর পর তিমির চলেছে হরিপুর গ্রামে। ছোটবেলায় মা বাবা মারা যাওয়ার পর সে এই গ্রামে তার দাদুর কাছেই মানুষ হয়েছে। তারপর পড়াশুনো শেষ করে কাজের সূত্রে তাকে চলে যেতে হয়েছে শহরে। এরপর প্রায় বেশ কিছু বছর কেটে গেল। তিমির গ্রামে না ফেরায় তার দাদু বেশ রেগে যান তার ওপর। সময়টা বহু বছর আগের, তাই তখন মানুষ একে অপরের সাথে চিঠি করেই কথা বলতো। সে অনেকবারই তার দাদু ওরফে হরিপুর গ্রামের মোড়ল শ্রী হারাধন বানুজ্যেকে চিঠি করে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু কোনো উত্তরই মেলে না তার দাদুর তরফ থেকে। ও দাদুও না বুঝতেই চান না, বড্ড অভিমানী। আমি কি আর ইচ্ছা করে আসছি না? ঠিক আছে, আমিও দেখছি দাদু আর কত রেগে থাকতে পারেন আমার ওপর। আজ দাদুকে একেবারে চমকে দেব। সে কোনো কিছু না জানিয়েই বেরিয়ে পড়ে তার দাদুর বাড়ির উদ্দেশ্যে। হরিপুর স্টেশনে ট্রেন থামার সাথে সাথে এক লাফে নেমে দাঁড়ালো তিমির। ট্রেনটা তাকে ফেলে রেখে দ্রুত গতিতে ছুটে বেরিয়ে গেল স্টেশন চত্বর ছেড়ে। ও কত বছর পর আবারও আমি আমার মাটিতে ফিরে এলাম। বড়ই ভালো লাগছে আজ। কিন্তু চারিদিকটা এত শুনশান কেন? কি ব্যাপার? সবে তো এই 6টা বাজছে। বাবা, লোকজন সব গেল কোথায়? আশ্চর্য ব্যাপার তো। গ্রামটা আজও সেই একই রকম আছে, কোনো কিছুই পাল্টায়নি। গ্রাম ছাড়ার সময় তিমির যেমন দেখেছিল, আজও যেন গ্রামটা ঠিক সেই একই রকম রয়ে গেছে। গ্রামের পরিবেশে এসে সে যেন আবারও তার ফেলে আসা দিনগুলোয় ফিরে যেতে লাগলো। না, কোনো কিছুই পাল্টায়নি দেখছি। গ্রামে ফিরে মনে হচ্ছে যেন আমি আবারও আমার ছেলেবেলায় ফিরে এলাম। এ বাবু, আপনি এই রাতের বেলায় এখানে কি করছেন? তিমির অবাক চোখে চেয়ে দেখে একটা লোক, চোখ দুটো কেমন যেন চাপা আর গম্ভীর তার। তিমির লোকটাকে একবার মাথা থেকে পা অবধি দেখে নিয়ে বলল, নমস্কার, আমার নাম তিমির বানুজ্যে। আমি এই গ্রামের মোড়ল হারাধন বানুজ্যের নাতি। ওনার কাছেই যাচ্ছিলাম আর কি। লোকটা এ কথা শুনে যেন কিছু একটা ভেবে নিল, তারপর বলল, আরে হারাধনের নাতি যে। আরে বাবু, আসেন আসেন। আমি আপনাকে আপনার দাদুর কাছে পৌঁছে দিয়ে আসছি। চলেন বাবু, চলেন আমার সাথে চলেন। লোকটার কথা শুনে তিমির তার সাথে যেতে রাজি হয়ে গেল। তারপর গ্রামের রাস্তা ধরে হাঁটা দিল লোকটার সাথে। আগে যদি জানতাম আপনি ওই মোড়লের নাতি, তাহলে আরো বেশি সুবিধে হতো আর কি। লোকটা তিমিরকে কি যেন ফিস ফিস করে বলল, কিন্তু তিমির তার কথাটা ঠিক বুঝতে পারল না। কিছু কি বললেন নাকি আমাকে? কই না তো, ওই কিছুই তো বলিনি। ওই আর কি, নিজের মনেই বিড় বিড় করছিলাম। আপনি আপনি আসেন বাবু, আসেন আমার সাথে। এই বলে লোকটা এক নাগাড়ে হাঁটা শুরু করলো। মাঠ ঘাট পেরিয়ে তারা দুজন হেঁটেই চলেছে কোনো এক অজানা গন্তব্যের উদ্দেশ্যে। বলছি, বেশ অনেকখানি তো পথ হেঁটে ফেললাম। বলি, আর কতটা রাস্তা এভাবে হেঁটে যেতে হবে বলতে পারবেন কি? কোনো ভ্যান বা গরুর গাড়ি পাওয়া গেলে ভালো হতো। তিমিরের কথা শুনে লোকটা খ্যাস খ্যাস করে একবার হেসে উঠল। বাবু, আপনি বোধহয় এখানে বহু বছর পর আসছেন, তাই হয়তো কিছুই জানেন না। হ্যাঁ, তা আমি আজ প্রায় 5-6 বছর পর এই গ্রামে ফিরছি। কিন্তু কি ব্যাপার, একটু খুলে বলুন তো। কি কি এমন কথা যেটা আমি জানি না এই গ্রামের ব্যাপারে? বাবু, আপনি ওই যে বললেন না ভ্যান বা গরুর গাড়ির কথা, তাই বললাম আর কি। এই গ্রামে তো সবাই এখন ঘুমোচ্ছে বাবু। ভ্যান গাড়ি তো দূরের কথা, কোনো লোককেও দেখতে পাবেননি।
এই এই আমিও তো ঘুমোচ্ছিলাম স্টেশনের পাশের ওই বট গাছের তলাটায়। আপনি কি আসতে দেখে ঘুমটা ভেঙে গেল আমার। কি কি যাতা বকছেন মশাই? নেশা টেশা করেছেন নাকি? এই ভর সন্ধেবেলায় গ্রামের মানুষ ঘুমিয়ে পড়েছে? ইয়ার্কি মারার আর জায়গা পাননি নাকি আপনি? এই 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 দেখো, আপনি যে চটে যাচ্ছেন বাবু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমার কথা আপনাকে বিশ্বাস করতে হবে না, আপনি নিজের চোখেই দেখবেন, চলুন। তিমির এবার বেশ একটু বিরক্ত হলো। লোকটা মনে হয় এই সন্ধেবেলায় গলায় ঢেলে ফেলেছে, তাই এসব ভুলভাল কথা বকে যাচ্ছে। উফ, লোক বটে একখানি। সন্ধে হতে না হতেই গলায় ঢেলে মাতলামো শুরু করে দিয়েছে একেবারে। কি হলো বাবু, কিছু বললেন নাকি আমাকে? কই, না না, কিছুই তো বলিনি, কিচ্ছু বলিনি। আপনি আপনি চলুন। লোকটা এবার একটা বাঁশবনের মধ্যে এসে দাঁড়িয়ে পড়ল। তারপর আচমকা পিছনে ফিরে তিমিরের দিকে চেয়ে একটা বিচ্ছিরি হাসি হাসতে থাকলো। এ কি, এটা কোথায় নিয়ে এলেন আমাকে? এটা তো একটা বাঁশবাগান। হ্যাঁ বাবু, এই বাঁশ বাগানেই তো এক সময় আমাদের ডেরা ছিল, কিন্তু আমার কপাল, কি আর বলি বাবু। কেন? কি কি ব্যাপার? কি কি বলতে চাইছেন কি আপনি? হঠাৎ একদিন গ্রামের ঘরে ঘরে ছড়িয়ে পড়ল উলাউটো। গ্রামের মানুষ একে একে ওই রোগে আক্রান্ত হয়ে মরতে শুরু করলো। কি 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 যাতা বকছেন আপনি? বাবু, আমি সত্যি কথাই বলছি বাবু, আমি তো ওই রোগেই ধুকে ধুকে মরলাম শেষ পর্যন্ত। এরপর ওই লোকটা আস্তে আস্তে এক ছায়ামূর্তির রূপে পরিণত হতে শুরু করলো। কি বাবু, এবার বিশ্বাস হলো তো? এই, কে কোথায় আছিস? একবার খানি এদিকে আয় তো। দেখ দেখ, আজ একটা নতুন শিকার হাতে পড়েছে। কোথা থেকে আরো দুটো ছায়ামূর্তি এসে হাজির হলো সেখানে। তাদের চোখ মুখ বিকৃত, তবে গায়ের পোশাক আশাক ঠিক যেন মানুষের মতো। এরাও যে সেই একই রোগের শিকার হয়ে মরেছে তা বুঝতে বাকি রইল না তিমিরের। তো তো তোমরা তোমরা আমার কাছ থেকে কি চাও? আমাকে আমাকে ছেড়ে দাও। আমি তো কারুর কোনো ক্ষতি করিনি। তবে তবে তোমরা আমাকে কেন মারতে চাইছো? তুই ক্ষতি করিসনি, তবে তোর দাদু আমাদের অনেক ক্ষতি করেছেন। আমরা মরার পর তোর দাদুর আদেশ পালন করে এই গ্রামের কিছু লোকজন মিলে আমার দেহটা তুলে ওই রেল লাইনের ধারে পুঁতে দিয়ে এলো। ভালো করে সৎকার করলো না আমার, তাই আমি শান্তি পাচ্ছি না। আমার এখন খুব তেষ্টা, বহুদিন মানুষের রক্ত খাইনি, এতদিন না খেয়েছিলাম। আজ আবারও অনেক দিন পর তোর মতো একটা শিকার পেয়েছি। তোকে কি এমনি এমনি ছেড়ে দেওয়া যায়? তিমির দেখল তার কথা শুনে বাকি ছায়ামূর্তিগুলো এখন অট্টহাসি শুরু করেছে। ভিলু ভিলু, এই এই এই, একে ধর, ধর এবারটাকে। আমার যে আর তর সইতে না, এর ঘাড়টা ভেঙে রক্ত চুষে খাই আমরা। চল চল চল। প্রেতগুলো তাকে মেরে খাবে বলে একেবারে ক্ষেপে উঠেছে। সে কি করবে কিছুই বুঝতে পারল না। হঠাৎ প্রেতগুলো যেন থেমে দাঁড়ালো, তারপর আস্তে আস্তে যেন হাওয়ায় মিশে যেতে লাগলো তারা।
আজ আমাদের হাত থেকে বেঁচে গেলি, তবে আমরা আবারও আসবো, আবার আসবো আমরা। এই বলে সেই ছায়ামূর্তিটাও এবার আস্তে আস্তে হাওয়ায় মিশে গেল। কী হচ্ছে কিছুই বুঝল না তিমির। হঠাৎ সে দেখল দূর থেকে একটা আলো তার দিকেই যেন এগিয়ে আসছে। হ্যারিকেন হাতে নিয়ে একটা লোক তার কাছে এসে দাঁড়ালো। তারপর বলল, দাদাবাবু, আপনি ঠিক আছেন তো? হ্যাঁ হ্যাঁ, আমি 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 ঠিক আছি, কিন্তু কিন্তু একটু আগেই ওই 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 মূর্তিগুলো আমাকে আমাকে মারতে চাইছিল। ওরা ওরা কারা ছিল? আর আর এসব হচ্ছেটাই বা কি? আর 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 আপনি কে? দাদাবাবু, আমাকে ওদের মতো ভাববেন নিকো। আমি ওদের মতো অতটা খারাপ নই, কিন্তু কিন্তু আপনাকে তো ঠিক চিনলাম না। এই গ্রামে নতুন নাকি? এরপর তিমির নিজের পরিচয় ওই লোকটাকে দিল। সব শুনে লোকটা একটু উত্তেজিত হয়ে বলল, আরে আরে দাদাবাবু, আপনি আপনি ভানুজে বাবুর নাতি নাকি? আরে আগে বলবেন তো। কি ভাগ্যিস আমি ওদের চেঁচামেচি শুনে এলুম, না হলে আজ যে বড় বিপদ ঘটে যেত। আমার নাম হরেন। আমি আপনার দাদুর খাস লোক বলতে পারেন। আপনি চিন্তা করবেন নি বাবু। আমি আমি আপনাকে আপনার দাদুর কাছে নিয়ে যাচ্ছি। আসুন আসুন। কিন্তু ওরা কারা ছিল? আর আর আমাকে কেন মারতে চাইছিল? বাবু, এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকাটা আমাদের ঠিক হবে না। ওসব কথা না হয় আপনি আপনার দাদুর মুখেই শুনবেন। এখন এখন তাড়াতাড়ি এখান থেকে চলেন, চলেন চলেন। তিমির আর বেশি কথা বাড়ালো না। লোকটার কথা মতো সে ওই বাঁশবাগান ছেড়ে বেরিয়ে পড়ল। তারপর সোজা গিয়ে দাঁড়ালো বাড়ির উঠোনে। বাড়ির দাওয়ায় বসে তখন হারাধন ভানুজ্জে একটা বিড়ি টানছিল। তাদের আসতে দেখে সে বিড়িটা ফেলে দিয়ে বলল, কে কে ওখানে? আগে কাকে নিয়ে এসেছি দেখেন। হরেন নাকি? তা কাকে নিয়ে এসেছিস বাপ? তিমির এগিয়ে গেল হারাধন বুড়োর কাছে। তারপর পাশে বসে বলল, দাদু, আমাকে আমাকে চিনতে পারছো না? আমি আমি তিমির, তোমার তোমার নাতি গো। ও, তা এতকাল পর তোমার আসার সময় হলো, হ্যাঁ? সব শেষ হয়ে যাবার পর এলে যে দাদু ভাই, একটু আগে এলে যে বড়ই ভালো হতো। দাদু, এসব এসব কি বলছো কি তুমি? সব শেষ মানে? কি হয়েছে? দাদাবাবু, আপনি ওনার কথায় কান দেবেন নিকো। অভিমানে পড়ে উনি ওসব বলছেন আর কি। তিমির তার দাদুর মুখের দিকে চেয়ে দেখল তার চোখ দুটো কেমন যেন ছলছল করছে। মনে মনে লোকটা বোধ হয় কোনো কিছু নিয়ে খুব কষ্ট পাচ্ছে। দাদু, ও দাদু, তুমি এখনও রেগে আছো আমার ওপর? আরে আরে আমি কি আসতে চাইনি বলো তো? কিন্তু কি করব বলো? শহরে কাজের চাপ খুবই বেশি। তার উপর বড় একটা সরকারি হাসপাতালে আমি একজন নামকরা ডাক্তার। আমার নিজেরই দম ফেলার সময় হয় না। দাদু ভাই, তুমি আমার ডাকে আসনি তাতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু একবারখানি যদি বছর দুয়েক আগে এই গ্রামে ফিরে আসতে, তাহলে হয়তো আজ এই দিন দেখতে হতো না আমাদের। অকালে অকালে ওই মানুষগুলো খুব কষ্ট পেয়ে মারা গেল দাদু ভাই। সবাই আমার ওপর বিশ্বাস করেছিল, ভেবেছিল তুমি এসে এই গ্রামকে রোগমুক্ত করে তুলবে, কিন্তু কিন্তু তুমি এলে না তুমি। আর তাই এই গ্রামটা নিমেষে উজাড় হলো ওই মারণ রোগের কারণে। তিমির এবার একটু একটু বুঝতে পারল তার দাদু ঠিক কী বলতে চাইছেন।
একসময় এই গ্রামে ছড়িয়েছিল ওলাউটোর মতো মহামারী। ভালো চিকিৎসা ব্যবস্থা না থাকায় এই গ্রামের বহু মানুষ অকালে মরেছে ওই রোগে আক্রান্ত হয়ে। এটাই ছিল তার দাদুর আসল অভিমানের কারণ। দাদু, তুমি তুমি এই কথা তো আমাকে চিঠি করেও বলতে পারতে। আর চিঠি দাদু ভাই, তখন যে বড্ড দেরি হয়ে গিয়েছিল। তিমির কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু তার কথাটা কেটে হরেন লোকটা বলে উঠল, বাবু, আজ বড় বিপদ হয়ে যাচ্ছিল জানেন তো। ওই বাঁশবাগানে দেখি আপনার নাতিকে ওই ছিচকেগুলো ধরেছে। ভাগ্যিস তখন হাতে আমি আলো নিয়ে সেখানে গেলুম, না হলে যে কি হতো। হ্যাঁ দাদু, আজ একটা বড়ই ভুতুরে অভিজ্ঞতার শিকার হয়েছিলাম জানো তো। ওরা 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 কারা ছিল বলো তো? হারাধনবাবু এবার একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, ওরাও সেই একই রোগের শিকার হয়ে অকালে মরেছিল। একসময় ওরা এই গ্রামে চুরি ছিনতাই করতো আর কি। ওই বাঁশবাগানে তাদের ডেরা ছিল। সব মাল নিয়ে গিয়ে ওরা ওখানেই জমা করতো। কিন্তু দাদু, ওরা কি যেন বলছিল তোমার ব্যাপারে। বলছিল তুমি কি যেন অন্যায় কাজ করেছো ওদের সাথে। তবে শোনো দাদু ভাই, এই গ্রামে সবাই যখন একে একে মরছিল, তখন তখন ওরাও একদিন রাতের বেলায় সেই একই রোগে মারা গেল। মহামারী এতটাই ভয়ানক রূপ নিয়েছিল যে যে শ্মশানে পর্যন্ত জায়গা কম পড়ে গিয়েছিল মরা পোড়ানোর জন্য। তাই আমি ওদের লাশগুলো গ্রাম থেকে দূর ওই রেল লাইনের ধারে পুঁতে দিতে বলি। সেই ছিল আমার ভুল। ওদের অন্তিম সৎকার ঠিক সময় না হওয়াতে ওরা ওরা অতৃপ্ত হয়ে যায়। ওদের মতো বহু আত্মা আজও অতৃপ্ত। তারা সকলেই এই গ্রামের আনাচে কানাচে আজও ঘুরে বেড়াচ্ছে দাদু ভাই, বুঝলে তো? তিমির আবারও চেয়ে দেখল তার দাদুর দু চোখ যেন জলে ভরেছে। কি হলো দাদু, চোখগুলো ওরম লাগছে কেন তোমার? না না, কই কই না তো, ও কিছু না দাদু ভাই। দাদু, তোমার সাহস আছে বলতে হবে। তুমি মহামারীকেও টেক্কা দিয়ে দিলে। হ্যাঁ, তা কি করে নিজেকে বাঁচাতে পারলে ওই রোগের হাত থেকে? একটু বলো না ঘটনাটা। আমার আমার বড্ড জানতে ইচ্ছা করছে। তিমিরের কথাটা যেন হারাধন ভানুর যে এড়িয়ে যেতে চাইল। দাদু ভাই, আজ আজ এই রোগ ভোগ নিয়ে আর আলোচনা নয়। তুমি তুমি এতদিন পরে এসেছো এইখানে। আজ আজ তুমি খাওয়া দাওয়া করে শুয়ে পড়ো গিয়ে। কাল সকালে তোমাকে সব কিছু বলবো, কেমন? আচ্ছা, কি আর বলি বলো। ঠিক আছে, তবে তাই হবে। কাল না হয় সব কিছু ভালো করে তোমার মুখ থেকে শুনবো। তিমির তার দাদুর কথা মতো খেয়ে দিয়ে শুয়ে পড়ল। পরের দিন সকালে ঘুম ভাঙতেই সে দেখল সে একটা পুরনো বাড়িতে রয়েছে। একটা পুরনো চৌকির ওপর সে শুয়েছিল এতক্ষণ। ঘরের মধ্যে মাকড়সার ঝুল আর ধুলোবালি, দেওয়ালগুলো খসে খসে পড়ছে। এটা এটা কি করে সম্ভব? কাল তো কাল তো দিব্যি সব কিছু ভালোই ছিল। তবে তবে আজ সকালে এই বাড়ির এ অবস্থা হলো কি করে? সে দৌড়ে ঘরের বাইরে বেরোলো। তারপর দেখল বাড়িটা একটা কঙ্কালের মতো দাঁড়িয়ে আছে, যেন বহু বছর আগেই এখানে মানুষ বাস করা ছেড়ে দিয়েছে। এটা এটা কি করে সম্ভব? তবে তবে কাল যে দাদুর সাথে অত কথা বললাম, সে সব কিছুই কি একটা একটা স্বপ্ন ছিল?
আর আর ওই লোকটাই তো আমাকে এখানে নিয়ে এসেছিল। ওই লোকটাই বা গেল কোথায়? সামনের রাস্তা দিয়ে তখন একটা লোক হেঁটে যাচ্ছিল। তিমিরকে মোড়লের বাড়ির সামনে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে সে তার কাছে এসে জিজ্ঞেস করল, কি দাদা, এখানে এভাবে দাঁড়িয়ে আছেন কেন? কি কাউকে খুঁজছেন নাকি? হ্যাঁ, আসলে আসলে আমার দাদু হারাধন বানুজ্জে, আমি তার নাতি। ও আচ্ছা আচ্ছা, আপনি তাহলে ভানুজ্যবাবুর নাতি। তা উনি তো আজ থেকে 2 বছর আগেই মহামারীর রোগে শিকার হয়ে মরেছেন মশাই। শুনেছি ওনার একটা খাস লোকও ছিল, সেও ওই একই রোগে আক্রান্ত হয়ে এই বাড়িতেই ধুকে ধুকে মরেছিল। আপনার দাদুও এই বাড়িতেই প্রাণ হারিয়েছেন। তাহলে কি এই গ্রামে কোনো মানুষই আর বাস করে না? এই গ্রামে মানুষ তো দূরের কথা, একটা পশু পাখি পর্যন্ত বেঁচে নেই আর। সবই একেবারে উজাড় হয়েছে ওই রোগের কারণে। আমি ওই পাশের গ্রামে থাকি, মাঝে মাঝে এখানে কাঠকুটো কাটতে আসি। এখানে তো বহু বছর কোনো মানুষের দেখা পাওয়া যায়নি, তাই আপনাকে দেখে আমার বড় কৌতূহল হলো। তিমিরের মাথাটা যেন ঘুরে গেল এসব শুনে। গতকাল রাতে সে তাহলে তার স্বর্গীয় দাদুর সাথে কথা বলেছিল। ভেবেই যেন তার গায়ে একবার কাঁটা দিয়ে উঠল। হয়তো হারাধনবাবু তার শেষ না বলা কথাগুলো তাকে বলার জন্যে এইসব ঘটিয়েছিল গতকাল রাতে। এমনই মনে হলো তার।